ওগো কৃষ্ণ নামের দুটি অক্ষর পাঁঠার মাংস রান্না হলো, তার সাথে ফরেন লিগার। তাহলে এখন কিছু মনে করবেন না, আমার কথাগুলো একটু আমার কথার মধ্যে জল পাইল নেই। আমি পাইল মাল বিক্রি করি না, মাল বিক্রি করি। পঞ্চামৃত কি? দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন, এই যে 5টা অমৃত একত্রিত করে ব্রাহ্মণকে দিয়ে মাকে পঞ্চামৃত দিতে হয়। যৌবনের প্রবল উন্মাদনায় যে সন্তান উৎপাদিত হয়, সে সন্তান ভক্ত হয় না। সখীদের বলছে, সখীরে যদি গোবিন্দ ভজন করতে হয়, কানে শোনা চাই, আপনারাও তাই করবেন। দীক্ষা মন্ত্রটা সবাইকে দেবেন, সপরিবারে। 10-5 মিলি আপনে দুয়ারে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া। ও মায়েরা, ক্ষুধার্ত বাঘের মুখ থেকে আপনি মাংস ছিনিয়ে নিতে পারবেন, স্টার জলসা জি বাংলা দেখা বৌদির হাত থেকে আপনি রিমোট নিতে পারবেন না। তো যাওয়ার সময় আপনাদের লাস্ট ডোজ 1 লাখ পাওয়ার একটা ইঞ্জেকশন দিয়ে যাই, যাতে আপনাদের ভবব্যাধি দূর হয়। আমার একটু পাওয়ার বেশি এমনি সবসময়। ত্রিজগৎ কাঁদে, সে কেন মাথায় মাথায় চূড়া বাঁধে, শুধুই রূপে। আমি মৃত্যুকেও স্বীকার করতে রাজি, আমার তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বাড়িতে নিয়ে গেলে তো সেই একই কথা, সেই তো আগুনে পোড়াবে, আপনারা নেই পুড়িয়ে দিন। হে ভক্তমণ্ডলী, আমার শেষ জীবনের বাসনা জানিয়ে আজ আমি কীর্তন শেষ করব। সখীরা বললেন, রাধে তুই এমন কি করে দেখলি? বল না, যার শুধু রূপে ত্রিজগৎ কাঁদে, সে কেন মাথায় চূড়া বাঁধে? আবার চূড়া শুধু বাঁধলো না, বাম দিকে হেলাইয়ে বাঁধা। বামে কেন, দক্ষিণে নয় কেন? দার্শনিক বললেন, কেন বামে বাঁধো কেন? বামে চূড়া এই কারণে হেলে আছে। আর মায়েদের একটা কথা বলি, মা যারা বৌমা হয়েছে, যাদের বা যারা বৌমা করবেন, শাশুড়ি হওয়ার জন্য যারা ছটপট করছেন, আর যাদের বৌমা হয়েছে, যারা ঠাকুমা হওয়ার জন্য ছটপট করছেন, সবাই শুনুন। মায়েদের সন্তান গর্ভে আসার আগে দীক্ষা দেওয়া গেলে খুবই ভালো। আর যদি না হয় তাহলে 3 মাসের বা 4 মাসের যখন মায়েরা অন্তঃসত্ত্বা হয় বা গর্ভবতী হন, তখন দয়া করে মায়েদের অবশ্যই দীক্ষাটা দিয়ে দেবেন। কেন জানেন? মায়ের সংস্কার না হলে যে সন্তান আসবে, সে সন্তান সংস্কার পাবে না। কথাটা ভালো করে মনে রাখবেন। যারা দীক্ষা নিয়েছেন তারা তো নিয়েছেন, না যারা নেননি, যারা বৌমা আনবেন, বিয়ের পরে পরেই দীক্ষাটা দিয়ে দিলে ভালো, তা না হলে সন্তান আসার পূর্বে আরও ভালো। আর একেবারে লাস্ট স্টেজ, এরপর আর কোনো ডিসিশন নাই, সেটা হলো ৫ম মাস বা ৪ মাসের গর্ভবতী অবস্থাতে মায়েদের দীক্ষাটা দিতে হয়, তা না হলে সন্তানের সংস্কার হয় না। আর ওই যে আপনাদের দেশে একটা নিয়ম আছে না, 5 মাসে পঞ্চামৃত দিতে হয়, আছে না মা? আমার দেশেও আছে। ব্রাহ্মণকে ডেকে 5 মাস হলে পঞ্চামৃত দিতে হয়। পঞ্চামৃত কি? দধি দুগ্ধ ঘৃত ছানা মাখন, এই যে 5টা অমৃত একত্রিত করে ব্রাহ্মণকে দিয়ে মাকে পঞ্চামৃত দিতে হয়। আপনাদের দেশে তো দধি দুগ্ধ ঘৃত ছানা দিয়ে পঞ্চামৃত দেয়, আমাদের দেশেও সব নেই। আমাদের দেশে সব ফরেন লিগার, হুইস্কি, রাম, বিপি, RS, PS, এগুলো হচ্ছে সব শর্ট ফর্ম। কিছু মনে করবেন না, আমরা ভারতের লোক তো, তীর্থভূমি ভারত আমরা বলি ঠিকই, কিন্তু অসামাজিকতায় ভরে গেছে। ওই পঞ্চামৃত দিয়ে এখন আর ওই মায়েদের পঞ্চামৃত দেওয়া হয় না। এখন ফিগার মেনটেন করতে হবে, স্ট্রেংথ ভালো রাখতে হবে, এইসব চিন্তা ভাবনা করতে গিয়ে ওই দধিদুগ্ধ ঘৃত ছানা দেয় না, মানে সব ফরেন লিগার দিয়েই ওদের পঞ্চামৃত দেওয়া হচ্ছে। তবে ফলও সেরকম হচ্ছে, ছেলে মেয়ে যে একটা করে তৈরি হচ্ছে, সব পকেট মার, চিটিংবাজ, কিছু করবার নেই। যেমন চাষ তেমন ফসল, কিছু মনে করবেন না। আচ্ছা মা, একটা কথা আপনাদের বলি, কথাটা আমার নয়, ভাগবত সিদ্ধান্ত। আমি কোনো বাজে কথা বলি না, বাজে কথা বললে আমার লজ্জা করে। আচ্ছা, যদি একটা জায়গাতে মনে করুন আগুন জ্বলছে, ভালো করে কথাটা শুনবেন, সেই আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন, তাহলে আপনি কি গন্ধ পাবেন? কিসের গন্ধ? প্লাস্টিকের গন্ধ। আচ্ছা, আগুনের মধ্যে যদি আপনি চন্দন কাঠ ফেলেন, তাহলে কিসের গন্ধ পাবেন? চন্দন কাঠের।
আগুনের মধ্যে যদি ধুনো ফেলেন কিসের গন্ধ পাবেন? ধুনোর। আগুনের মধ্যে যদি শুকনো মাছ ফেলেন কিসের গন্ধ পাবেন? শুকনো মাছের। আগুন যেখানে জ্বলছে আপনি যা কিছু পোড়াবেন তার গন্ধ বেরোবে, তাই না? যা কিছু ফেলবেন আগুনে সেই গন্ধ বেরোবে। এটা মেনে নিয়েছেন তো? এইবার শাস্ত্রের কথায় আসুন। আমাদের পেটের মধ্যে একটা আগুন আছে জানেন তো, যেটাকে বলা হয় জঠরগ্নি, আছে না? যে আগুনে খাদ্যবস্তু পরিপাক হয় বা হজম হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে জঠরগ্নি, পেটের উত্তাপ। এটা যদি না থাকে কোনো কাজে লাগবে না, মানুষ মৃতদেহ। তাহলে এই যে আগুনটা আছে, এই আগুনের মধ্যে আপনি যা কিছু ফেলবেন তারই তো প্রতিক্রিয়া হবে। একটু আগে কিন্তু আপনারা বলেছেন আগুনে প্লাস্টিক ফেললে প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে, চন্দন কাঠ ফেললে চন্দন পোড়া গন্ধ বেরোবে, ধুনো ফেললে ধুনো পোড়া গন্ধ বেরোবে, শুকনো মাছ ফেললে মাছ পোড়া গন্ধ বেরোবে। তাহলে জঠর অগ্নির মধ্যে যদি আপনি ঠাকুরের প্রসাদে ফেলেন কি গন্ধ বেরোবে? প্রসাদের গন্ধ বেরোবে। আর যদি মাংস ফেলেন কিসের গন্ধ বেরোবে? মাংসের। আমি কিন্তু বলিনি, আপনারাই সব বলছেন, আমার কিন্তু কোনো দোষ নেই কোনো। এই গর্ভের মধ্যে জঠর অগ্নিতে যদি আপনি পঞ্চামৃত দেন তাহলে কিসের ফ্লেভার আসবে? পঞ্চামৃতের। আর যদি ফরেন লিকার দেন, বিপি কিংবা আরএস কিংবা আইবি এরকম ব্র্যান্ডের যদি প্যাক করে দেন তাহলে কিসের গন্ধ আসবে? বাহ, এগুলো আপনাদের কথা, আমি কিন্তু একটাও বলিনি। আমি যা কিছু বলবো শাস্ত্র দিয়ে বলবো। আচ্ছা, এইবার আপনারা বলুন, ঠাকুরকে নিবেদন করে পঞ্চামৃত মায়েদের সেবা করালে মায়েদের গর্ভস্থ সন্তান পুণ্যবান হয় এবং সংস্কার হয়। আচ্ছা, এইবার বলুন, আমরা 7 মাসে মায়েদের স্বাদ দিই না? কি দিয়ে দিই? কত কিছু আইটেম, আমি ওগুলো বলতে উচ্চারণ করতে নেই। বিধান কি বলেছে, শাস্ত্র কি বলেছে? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, ঠাকুরকে ভোগ লাগাও, ঠাকুরের ভোগ প্রসাদ হয়ে আসুক, মাকে প্রসাদ দিয়ে বৈষ্ণবের মুখে নিষ্ঠিত ভাগবত কথা গীতার পাঠ করে শোনাও এবং ঠাকুরকে প্রসাদ দাও। এইবারে আমি যদি সেগুলো বর্জন করে বাজার থেকে 2 কেজি পাঁঠার মাংস আনলাম, 1 কেজি পেঁয়াজ, 500 গ্রাম রসুন আর 500 গ্রাম আদা দিয়ে পাঁঠার মাংস রান্না হলো, তার সাথে ফরেন লিকার, তাহলে এখন কিছু মনে করবেন না, আমার কথাগুলো একটু আমার কথার মধ্যে জল পাইল নেই। আমি পাইল মাল বিক্রি করি না, মাল বিক্রি করি। এই এখনকার কিছু কিছু ছেলে মেয়ে, আপনাদের কথা বলবো না, আমার দেশে একদম পাঁঠা তৈরি হয়েছে। কোত্থেকে এসছে? ওই সেখান থেকে। এই পাঁঠাগুলো কোত্থেকে এলো? ওই পাঁঠা সাপ্লাই করেছে, অন্য কারোর দোষ না। হাসছেন কেন? যদি ম্যানুফ্যাকচারার ভুল করে, যদি কোম্পানি ভুল করে, তাহলে প্রোডাকশন ভুল হবে না কি? আপনাদের অনেকেই হয়, তাহলে বাবা মা তো প্রোডাকশন হাউস, এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কোনো প্রোডাক্ট। তা যদি ম্যানুফ্যাকচারের দোষ হয়, কোম্পানির মালিকের দোষ হয়, তাহলে প্রোডাক্ট ভুল হলে শুধু প্রোডাক্টকে দোষ দেবেন, মালিককে দোষ দেবেন না? পাঁঠার মাংস দিয়ে যদি মাকে স্বাদ ভক্ষণ করানো হয়, এবার পাঁঠার মাংসই গর্ভস্থ সন্তান পেল, তাহলে পাঁঠা সাপ্লাই করলো না, কাকে দোষ দেবেন? আর যদি ঠাকুরকে ভোগ দিয়ে মাকে প্রসাদ দেয়া হতো, তাহলে ভগবানের প্রসাদ পেলে গর্ভস্থ সন্তান ভক্ত হয়ে আসতো। আমার কথাগুলো একটুখানি ভাবুন। হয়তো কথাগুলো আমি একটু করে বলি, পাইল মাল বিক্রি করি না, যেহেতু জল পাইল দিই না, তাই বলে কি আপনারা বুঝতে পারবেন না? অবশ্যই বুঝতে পারবেন। ওই জন্য আমাদের সবারই কর্তব্য এই রীতিগুলো মানা, এই নিয়মগুলো মানা। তাহলে ভক্তমণ্ডলী, আমার কথাটা এইখানেই। যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান চান, শেষ কথা বলে যাই, সময় মাত্র 15 মিনিটস, 15 মিনিট পরে আমি বিদায় নেব। তো যাবার বেলায় সার কথাগুলো বলি। যদি একজন সুস্থ ভক্ত সন্তান চান, তাহলে সন্তান চাইবার আগে মায়েদের বাবার প্রস্তুতি নিতে হবে, অন্তত প্রসাদী হতে হবে, অন্তত একান্ত একেবারে নিম্নে 2 মালা জপ করতে হবে, অন্তত দুজনে মিলে 1 লক্ষ নাম করতে হবে। এটা করতে থাকুন অন্তত বছর 2। তারপরে যদি সন্তান উৎপাদন করতে ইচ্ছে করে, সন্তান উৎপাদন করুন, সন্তান নিন, অবশ্যই 100% গ্যারান্টি সে ভক্ত সন্তান হবেই হবে। আর যদি একান্ত টেনে কষে 2টো হয়, তাহলে আর না, একদম কোম্পানি লকআউট, সিল হয়ে যাবে, আর কোনো প্রোডাকশন আসবে না। এটা আমাদের জন্য ভুল এবং ক্ষতিকারক। শুধু ভুল না, ক্ষতিকারক। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি, নরেন্দ্র মোদিজি, উনি আমাদের বলেইছেন যে আপনারা 3টে 4টে 5টা করে সন্তান নিন। যদি মনে করেন আপনাদের মানুষ করতে অসুবিধা, সরকারি উদ্যোগে, সরকারি ভর্তুকি দিয়ে আপনাদের সন্তানের মানুষ করবার দায়িত্ব সরকার নেবে।
কিন্তু মায়েরা তাতেও রাজি হচ্ছে না, কেন? হ্যাপা নিতে হবে, হ্যাপা নিতে পারছে না, একটা হার্ডলি দুটো। কিন্তু একটা কথা জানুন মা, যৌবনের প্রবল উন্মাদনায় যে সন্তান উৎপাদিত হয় সে সন্তান ভক্ত হয় না, এটা বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। যৌবনের প্রবল উন্মাদনায় যে সন্তান আপনি উৎপাদন করবেন সে সন্তান ভক্ত হবে না। একাধিক সন্তান মায়ের গর্ভে এলে মায়ের গর্ভ সংস্কার হয়, পরবর্তীতে যে সন্তান আসে সেই সন্তান ভক্ত সন্তান হয়। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আজকের দিনে দেখুন, নিমাইয়ের 8টা বোনের পরে নিমাই এসেছে। কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান। যত বিখ্যাত সন্তান বিচার করে করে দেখবেন সবাই অনেক পরে এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই, মাইকেল মধুসূদন দত্ত তাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই, সবাই কেউ সপ্তম, কেউ অষ্টম, কেউ নবম সন্তান। আগে 8টা 6টা 8টা করে বাচ্চা মায়েদের হয়েছে, তারপরে এই বিখ্যাত সন্তান এসছে। কেন? একাধিক বাচ্চা ধারণ করবার ফলে মায়ের গর্ভের সংস্কার এসছে, মায়ের মনের প্রবৃত্তি এসছে, তারপরে ভক্ত সন্তান জন্ম নিয়েছে। ও মায়েরা, আপনারা যদি মনে করে থাকেন একের বেশি দুটো নয়, একটা হলেই ভালো হয়, এটাই যদি আপনাদের মেনিয়া হয়, তাহলে আমি বলে যাচ্ছি, লিখে রাখুন ডেট দিয়ে, আপনারা কোনোদিন আশা করবেন না যে আমাদের ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসুক। এটা আশা করবেনই না, করবেনই না। এ আশা মন থেকে বুঝে দিন। হ্যাঁ, ওই তৈরি হবে গাঁজাখোর, মদখোর, চিটিংবাজ, লোফার, লম্পট, এগুলো আসবে, অবশ্যই হবে। আপনি ভাবুন, আপনি তো চলে যাবেন, এই পৃথিবীকে কি দিয়ে গেলেন? আপনার অবর্তমানে বা আপনাদের অবর্তমানে এই সনাতন ধর্মের ধারক বাহক কে হবে, এটা আপনাকে ভাবতে হবে, আমি কিন্তু ভাববো না। চিন্তা ভাবনা আপনাদের, আপনারা ভাবুন কি করবেন। তাই যদি ভক্ত সন্তান চাইতে হয়, বাবা মাকে প্রস্তুতি নিতে হয়, তবে ভক্ত সন্তান আসে। যাক, আমার বলা বক্তব্য শেষ। আমি জানি আমার কথার কোনো মূল্য থাকবে না আমি চলে যাওয়ার পরে, নাই থাকুক, কিন্তু আমার বলতে হবে। আমার গুরুবর্গের নির্দেশ আছে, শুধু কীর্তন করবে তাই নয়, মানুষের সিভিলাইজেশন, এটাও তোমাদের দায়িত্বের মনে পড়ে। পরিচ্ছন্নতা, মানুষকে জানানো, মানুষকে বোঝানো, তোমরাই হলে সব থেকে বড় অ্যাডভাইজার। তোমরা সবাইকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, তাহলে মানুষটা একটু একটু করে উন্নতি হবে। শুধু টাকা নিলে, কীর্তন করলে, বাড়ি চলে এলে, এখানে কোনো বাহাদুরি নাই। তাহলে ভক্তমণ্ডলী, রাধারানীর অনুরাগ দর্শন করুন। সখীদের বলছে, সখীরে, যদি গোবিন্দ ভজন করতে হয়, কানে শোনা চাই, আপনারাও তাই করবেন। দীক্ষা মন্ত্রটা সবাইকে দেবেন, সপরিবারে। 10-5 মিলি আপনে দুয়ারে বসিয়া, কীর্তন করে সবে হাতে তালি দিয়া। ও মায়েরা, আমি অনেক বাড়িতেই দেখি, এটা আমাদের অত্যন্ত লজ্জার, সন্ধ্যে 5:30 থেকে সিরিয়াল, জি বাংলা, স্টার জলসা। আপনাদের বাংলাদেশে এখনো চলছে না? লাইন ডিসকানেক্টেড, কেটে দিয়েছে না? আছে? আমি লকডাউনের আগে কীর্তন করতে এসে বলেইছিলাম, যেটা বাংলাদেশ সরকারের কাজ, এটা উদ্যোগ নিয়ে সরকারিভাবে করা উচিত। এই দুটো চ্যানেলকে ডিভাইডেড করে দেওয়া, কেটে দেওয়া, যেন সাপ্লাইটা না নেয়। এই আপনাদের ক্যান্সার তৈরি করে দেবে সমাজটাকে, একেবারে এই সমাজের ক্যান্সার। এই যে স্টার জলসা, জি বাংলা, এটা আপনারা দেখবেন না, পরিবার নষ্ট হয়ে যাবে। আমার দেশের পরিবারগুলো নষ্ট হয়েছে। এ শুধু ফ্যামিলি স্ক্যান্ডেল, একজনের 4টা করে বিয়ে, আর শাশুড়ি বৌমার ঝগড়া। কি এর মধ্যে কোনো সংস্কৃতি নাই? আরে আপনারা হাসছেন, একেবারে সত্যি কথা। আমরা ছোট্টবেলায় সিরিয়াল দেখতাম, জানেন? আমার যখন ছোট্ট, আমরা স্টুডেন্ট, তখন আমাদের দেখানো হতো রামায়ণ, শনিবার রামায়ণ আর রবিবার মহাভারত। তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আমাদের গ্রামে একটাই টিভি ছিল, আমার এক দাদা এনেছিল, 14 ইঞ্চি টিভি, ব্যাটারিতে চলতো, বিদ্যুৎ আসেনি, ব্যাটারিতে চলতো। সেই টিভি আমরা দেখতাম। শনিবার সকাল 9:30টায় রামায়ণ, আর রবিবার সকাল 9:30টায় মহাভারত। আমরা সব কিছু কাজকর্ম সেরে টিভির সামনে সব মেলা করে বসতাম। এই যে আপনারা রয়েছেন, এর চেয়ে বেশি হতো। তখনকার দিনে একটা সংস্কৃতি ছিল, মানুষকে আসলেই ভালো কিছু দেখানো হতো। যা কিছু দেখানো হতো সবই মাইথোলজি। আর এখনকার কি যুগ এলো, সমাজটাকে নষ্ট করবার এটা একটা পন্থা। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝগড়া। আবার দেখুন, লজ্জার বিষয় এটা আমাদের। এক বাড়িতে আমি নিজের চোখে দেখলাম, সন্ধ্যেবেলা তো সিরিয়াল শুরু 5:30 থেকে 11টা, আধ ঘন্টার মধ্যে একটা করে সিরিয়াল দেখতেই হবে। আরে বাবা, ক্ষুধার্ত বাঘের মুখ থেকে আপনি মাংস ছিনিয়ে নিতে পারবেন, স্টার জলসা, জি বাংলা দেখা বৌদির হাত থেকে আপনি রিমোট নিতে পারবেন না। এটা একদম বাস্তব প্রমাণিত।
এইরকম করে কত পরিবারে অশান্তি, এক এক বাড়িতে 3টে 4টা করে টিভি। কেন? আমার মা একটা দেখে, আমার বড় বৌদি একটা দেখে, আমার বউ একটা দেখে, ছোট বৌমা একটা দেখে। শালা আগেরকার সময় আমাদের বাড়িতে ডাইনিং রুমে টিভি থাকতো, সবাই মিলে ডাইনিং রুমে বসে চা খাওয়া হতো, গল্প করা হতো, আড্ডা মারা হতো, টিভি থাকতো ডাইনিং রুমে। এখন সবার বেডরুমে টিভি একটা করে। কেন? যার যার আলাদা আলাদা রুচি। এই রুচি কি সমাজকে উন্নতি করছে? করছে না, নষ্ট করছে, ধ্বংসন করছে। সমাজটা ধ্বংসের পথে। স্বামীরা ঠিক মতো সেবা পায় না, বউদের কাছ থেকে একটু সেবা পরিচর্যা পায় না। স্বামীরা অফিস থেকে এসে হাত পা ধুয়ে অপেক্ষা করছে একটু কখন চা দেবে, বউরা সিরিয়ালের মতো। শালা যাদের পয়সায় বসে বসে তুমি গিলছো, তাদের জন্য একটু চা করে দেওয়ার সময় তোমার নেই। এইরকম যদি আমার ঘরে থাকতো না, ঘাট ধরে বের করে দিতাম, কারো পারমিশন নিতাম না। এইরকম যদি আমাদের ঘরে 2-1 পিস, আপনারা আমার কথায় রাগ করলে করতেই পারেন, যে সকলে গৃহবধূরা ভগবত ভজন নাই, সন্ধ্যারতি নাই, ঠাকুরের সেবা নাই, সন্ধ্যারতি, ভোগারতি, মঙ্গলারতি নাই, শুধু সিরিয়ালে ব্যস্ত, ঘাট ধরে বের করে দেবো, কারো অনুমতি নেবো না, কোনো পঞ্জিকা দেখবো না, কোনো বার তিথি দেখবো না। আমার মতো জিনিসের পাল্লায় পড়লে বুঝতে পারবে, লরি করে যমুনায় গঙ্গায় ঢেলে দিয়ে আসবো না। এইটা আমাদের সমাজ ধ্বংস হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি এক বাড়িতে দেখছি, জানেন, কীর্তন করতে গেছি, সেই বাড়িতে একটা রুমে আমার মানে ওয়েটিং রুম দিয়েছে, আমার বিশ্রামের ঘর দিয়েছে। তা একজন বৃদ্ধা মা, আমি অবাক হয়ে গেলাম, আমার মায়ের বয়সী, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবে, থুরথুরে বুড়ি, তো ওই প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, হাতে ঘন্টা, এক হাতে ধূপ নিয়েছে, সন্ধ্যে দেবে। তা বুড়ির ঘরে একটা টিভি আছে, বুড়ি দেখে, আবার বুড়ির ঘরে ঠাকুর। তা বুড়ি এরকম ঠাকুরের দিকে, তো আমরা আরতি করি, প্রদীপ দেখি, ঘন্টা বাজি আরতি করি, তো তা বুড়ি ওই হাতে ঘন্টা আর প্রদীপটা নিয়ে ঠাকুরের দিকে ঘোরাচ্ছে, চোখ টিভির দিকে। আমার মনে হচ্ছে শালা গলা টিপে মেরে ফেলে। শুধু পরের বাড়ির বুড়ি বলে আর মারলাম না। ও শালা যদি আমার বাড়ি হতো, স্পট ডেথ করে দিতাম আমি। সেই জিনিস ঠাকুরের দিকে ধূপ আর ঘন্টা, ওটা হাতে কাজ করছে, চেয়ে রয়েছে টিভির দিকে, সিরিয়াল নষ্ট করা যাবে। ঠাকুরের পদে মন আছে? আচ্ছা বলুন, আমার কথাগুলো শুনতে খারাপ হলেও কি খারাপ? এদের সমাজ ধ্বংস হচ্ছে। আমি কথাগুলো আপনাদের কেন বললাম? আমার তো সময় শেষ, আমি তো চলে যাব। তো যাওয়ার সময় আপনাদের লাস্ট ডোজ 1 লাখ পাওয়ার একটা ইঞ্জেকশন দিয়ে যাই, যাতে আপনাদের ভবব্যাধি দূর হয়। আমার একটু পাওয়ার বেশি এমনি সবসময়। তা যাই হোক, এইগুলো করবেন না। যে কথাটা বলবার জন্য রাধারানীর এত আয়োজন। সখী কানে শোনা পড়ে তোরে আমার কাছে ঘিরে বস, আমি বলবো আমি যে রূপে দর্শন করলাম। আমি কি দেখলাম জানিস? দেখলাম চূড়োহি চারু শিখণ্ড কি মণ্ডিত রে, চূড়োহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত, চূড়োহি চারু শিখণ্ড কি মণ্ডিত রে, চূড়োহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত হে, মালতী মধুকর মাল, আহা মরি রে মালতী, আহা মরি রে মালতী, আহা মরি রে মালতী, মধুকর মাল। কি দেখলাম? এই যে তালগুলো, এগুলো আমাদের ভারতীয়। এর আগে একটা বড় দুটুকি গান গাইলাম, মানে আমাদের ভারতীয় কীর্তনে যত বড় বড় গানগুলো দিয়ে পদ সাজানো, প্রত্যেকটা পদের মাথায় একটা করে বড় তাল। কিন্তু বাংলাদেশে তো সৌভাগ্য হয় না, আজকের আপনাদের না জানিয়ে চুরি করে গিয়ে নিয়েছি। মানে আপনাদের বলিনি যে কী করবো, চুরি করে গিয়ে নিলাম। প্রথমে একটা দুটুকি গাইলাম, হ্যাঁ, পরেও একটা ছোট করে গাইলাম, কাটা ধরা করে, এরকম করে আমরা চুরি করে করেই গিয়ে নিই। কেন? এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি। আমি দেখলাম ওরে ওললিতায় অভিশাখা, চূড়োহি চারু শিখণ্ড কি মণ্ডিত, মালতী মধুকর মাল, সে কেন আবার চূড়া বাঁধে, সে কেন আবার চূড়া বাঁধে, সে কেন আবার মাথায় চূড়া বাঁধে, সে কেন আবার মাথায় চূড়া বাঁধে, যার শুধুই রূপে ত্রিজগৎ কাঁদে,
সে কেন মাথায় মাথায় চূড়া বাঁধে যার শুধুই রূপে জগৎ কাঁদে বলে ও ললিতায় ও বিশাখা শুধুই রূপে জগৎ কাঁদে বলে ও ললিতায় ও বিশাখা শুধুই রূপে জগৎ কাঁদে। তার শুধুই রূপে জগৎ কাঁদে। সে কেন আবার চূড়া বাঁধে হরি বল। যাওয়ার সময় একটা কথা বলে যাই, আপনাদের আসরে কীর্তন করে সত্যি আমার খুব ভালো লেগেছে, আমি মন থেকে বলছি, মনের কথা। আর এই যে আয়োজক সংস্থা সভ্যবৃন্দ এবং সর্বোপরি আপনারা, মানে আপনাদের প্রশংসা করবার মতো ভাষা আমার আপাতত নেই। আমি সত্যি মানসিকভাবে বলছি, আমি খুব প্লেসফুলি বলছি, আমি খুব হৃদয় দিয়ে কীর্তন করতে পারলাম, আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু মঞ্চ আছে না, কীর্তন করতে গেলে মন লাগে না, আসি টাকা দেবে দায় সারা কীর্তন করলাম, কিন্তু অনলি ফর আপনাদের এইখানে আসবার পরে আমি কীর্তন যে কী করেছি আমি নিজেই জানি না, তবে মন প্রাণ উজাড় করে গান গাইতে পেরেছি, এটা আমার বড় পাওয়া। সবাই একটু কৃপা, হরি বল হরি বল হরি বল, আপনারা একটু কৃপা করবেন যেন এমনি করে আপনাদের মতো শুদ্ধ ভক্তির চরণ দর্শন করে এই ভগবানের নাম করতে করতে যদি আমার মৃত্যুও হয়, যদি কীর্তন করতে করতে বাংলাদেশের কোথাও আমার মৃত্যু হয়, আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমার ডেড বডি ইন্ডিয়া পাঠাবেন না, এখানেই সদ্গতি করে দেবেন। হরি বল। দরকার নেই, এত খরচ করে পাঠাবার দরকার নেই, প্রয়োজন নেই। পাসপোর্ট লাগবে না? পাসপোর্টের জন্য কোনো প্রবলেম হবে না, আপনারা পাসপোর্ট জমা দিয়ে দেবেন হাই কমিশনের অফিসে, জমা দিয়ে আমাকে এখানেই সদ্গতি করে দেবেন। আমি চাই আপনাদের মতো ভক্তের কাছে যদি আমার মৃত্যুও হয়, আমি মৃত্যুকেও স্বীকার করতে রাজি, আমার তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। বাড়িতে নিয়ে গেলে তো সেই একই কথা, সেই তো আগুনে পোড়াবে, আপনারা নেই পুড়িয়ে দিন। হে ভক্তমণ্ডলী, আমার শেষ জীবনের বাসনা জানিয়ে আজ আমি কীর্তন শেষ করব। সখীরা বললেন, রাধে তুই এমন কি করে দেখলি? বল না, যার শুধু রূপে ত্রিজগৎ কাঁদে সে কেন মাথায় চূড়া বাঁধে? আবার চূড়া শুধু বাঁধলো না, বাম দিকে হেলেইয়ে বাঁধা, বামে কেন দক্ষিণে নয় কেন? দার্শনিক বললেন, কেন বামে বাঁধো কেন? বামে চূড়া এই কারণে হেলে আছে, রাধার চরণে ধুলি পাবে বলে, রাধার চরণ ধুলি পাবে বলে তাই তো বামে দিকে চূড়া হেলা বাঁধা, রাই চরণ ধুলি পাবে বলে তাই বামে দিকে চূড়া রাধার চরণ ধুলি পাবে বলে তাই বামে দিকে চূড়া হেলে আছে, রাধার চরণ ধুলি পাবে বলে ভগবানে ভক্ত বড় ভালোবাসে, ভগবান ভক্ত বড় ভালোবাসে, ভগবানে ভক্ত বড় ভালোবাসে, ভগবানে ভক্ত বড় ভালোবাসে ভক্তের চরণ ধুলি মাথায় নেবে বলে, আহা ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণ ধুলি মাথায় নেবে, ভক্ত ভয় ভালোবাসে, ভক্তের চরণে হরি বল। ধুলি আহা মাথায় নেবে বলে তাই বামে হেলাইয়া চূড়া বেঁধেছে, ধুলি নেবে বলে ইয়া চূড়া ওই চরণ ধুলি নেবে বলে, ভগবান ভক্ত বড় ভালোবাসে হরি বল। ওমা, যাবার বেলায় ভগবানের সেবার জন্য কিছু দেবেন না? আছে না সব ফুচকা, এই বলে এগ রোল, ফুচকা, মোগলাই, পাঁপড় খেয়ে নিয়েছেন, চটপটিও বিক্রি হচ্ছে। কারা কারা চটপটি খেয়েছেন হাত তুলুন। যারা যারা চটপটি খেয়েছেন তাদের কাছ থেকে নেবো না,
আর যারা খাননি তারা যারা দেবেন। কি সবাই দিবেন তো? ও নিরামিষ মানে চটপটি চলে না? থ্যাংক ইউ বাবা, একজনও তবু পেলাম যে নিরামিষ প্রসাদী, ভালো হয়েছে। আচ্ছা, কীর্তনের দক্ষিণা স্বরূপ কিছু আপনারা দেবেন। আমার এই ভাইটা যাবে, ওর আঁচলে সবাই একটু দেবেন। হরি বল। এই বসে আমাকে একটুখানি আশীর্বাদ করুন হাত তুলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। না না, সখী শনে রূপের কথা কইতেছিল বসে, সখীর সনে রূপের কথা কইতেছিল বসে, আহা সখী শনে রূপের কথা কইতেছিল বসে, সখীর সনে রূপের কথা কইতেছিল বসে, হেন কালে বাজলো শ্যামের বাসি, কিষানের রূপের কথা কইতেছিল বসি, আহা সখীর সনে রূপের কথা কইতেছিল বাসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি, কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি, সখীর সনে রূপের কথা কইতেছিল বসে, কিষানের রূপের কথা কইতেছিল বসি, আহাবাসী শুনে বিনোদিনী উন্মত্ত হইয়া, ভোগবাসী শুনে বিনোদিনী উন্মত্ত হইয়া, পরাণ মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, পরাণ মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, সেবা পরা সখী সবাই ধরিয়া নিল, সেবা পরা সখী সবাই ধরিয়া নিল, ভোগ মনের আনন্দে রায়ের সাজাতে লাগিল, মনের আনন্দে সাজাতে লাগিল, আরে সাজাইল সখীগণে মনের হরষে, সাজাইল সখীগণে মনের হরষে, ভোগ সাজাইল সখীগণে মনের হরষে, সাজাইল সখীগণে মনের হরিষে, জয়ধ্বনি দিল তারা রাই রসে ভাসে, জয়ধ্বনি দিল তারা রাই রসে ভাসে, এবার রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বলো জয় বল হরি বল, হরি বল, হরি 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 বল। মঞ্চাকল্পতরু হস্ত কৃপা সিন্ধু ভয়বচ প্রতিদানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে
দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।